সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পে স্কেল 2026 প্রথম ধাপে স্বস্তির আভাস, অগ্রাধিকার পাচ্ছেন যারা। এদিকে 2 ধাপে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি। অপরদিকে ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখা, শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। এবং সবশেষে থাকছে পুশব্যাক ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল 2026 প্রথম ধাপে স্বস্তির আভাস, অগ্রাধিকার পাচ্ছেন যারা। নতুন পে স্কেল 2026-27 অর্থ বছর থেকে ধাপে ধাপে বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী প্রথম ধাপে মূল লক্ষ্য থাকবে নিম্ন আয়ের কর্মচারী, পেনশনভোগী এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অভিভাবকদের আর্থিক চাপ কিছুটা কমানো। তবে বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে শুরুতেই সবাইকে পূর্ণ সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। প্রথম ধাপে বরাদ্দ ও বাস্তবায়ন পরিকল্পনা সূত্র বলছে, আসন্ন বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। এই অর্থ দিয়ে নতুন বেতন কাঠামোর মূল বেতনের একটি অংশ, অর্থাৎ প্রায় সম্পূর্ণ, ধাপে ধাপে কার্যকর করা হতে পারে। বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা এই ধাপে বেশি উপকৃত হবেন। বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে তাদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে প্রথম ধাপেই বড় অংশ বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা পর্যন্ত নির্ধারণের যে সুপারিশ রয়েছে, তার একটি উল্লেখযোগ্য অংশ শুরুতেই কার্যকর হতে পারে। পেনশনভোগীদের জন্য বড় অগ্রাধিকার। নতুন কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল পেনশনভোগীদের সুবিধা বৃদ্ধি। বর্তমানে যেসব পেনশনভোগী 20,000 টাকার কম পান, তাদের ক্ষেত্রে 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। অন্যদিকে উচ্চ পেনশনভোগীদের জন্য 55 থেকে 75% বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে, যাতে মোট বরাদ্দের ভারসাম্য বজায় থাকে। অর্থ বিভাগের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপেই ক্ষুদ্র পেনশনভোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। ভাতা ও সামাজিক সুরক্ষায় পরিবর্তন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ করা হয়েছে, যা প্রথম ধাপেই কার্যকর হতে পারে। এছাড়া বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার বিষয়টিও শুরুর পর্যায়েই বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। সামাজিক সুরক্ষার অংশ হিসেবে প্রতিবন্ধী সন্তানের অভিভাবকদের জন্য মাসিক 2,000 টাকা ভাতা চালুর প্রস্তাবও রাখা হয়েছে। অর্থ বিভাগ এই প্রস্তাবকে প্রথম ধাপেই কার্যকরের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। উচ্চপদস্থদের কাঠামোতে পরিবর্তনের পরিকল্পনা। নিম্ন ও মধ্যম স্তরের পাশাপাশি উচ্চপদস্থ কর্মচারীদের বেতন ও সুবিধা পুনর্বিন্যাসের পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে এসব পরিবর্তন পরবর্তী 2 অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে বলে জানা গেছে। সব মিলিয়ে প্রথম ধাপে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন নিম্ন আয়ের কর্মচারী ও পেনশনভোগী। ফলে নতুন পে স্কেলকে কেন্দ্র করে এই অংশের মধ্যে কিছুটা স্বস্তির প্রত্যাশা তৈরি হয়েছে। এদিকে 2 ধাপে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি। দীর্ঘ 11 বছরেও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে সর্বোচ্চ 2 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন বলছে, গত 1 দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম যেখানে এক সময় ছিল প্রায় 1,200 টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,200 টাকায়। একই সাথে বিদ্যুৎ, পানি, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয়ও কয়েক গুণ বেড়েছে, কিন্তু সেই তুলনায় বেতন কাঠামোতে বড় কোনো পরিবর্তন আসেনি। এই কারণে নিম্ন ও মধ্যম গ্রেডের অনেক কর্মচারী ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। মাসিক কিস্তি পরিশোধের পর অবশিষ্ট অর্থ দিয়ে পুরো মাস সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন তারা।
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে জানা যায় সরকার ৩ বছর মেয়াদে ৩ ধাপের নতুন পে স্কেল বাস্তবায়নের চিন্তা করছে। তবে এই পরিকল্পনায় হতাশা প্রকাশ করেছেন সরকারি কর্মচারীরা। তাদের মতে দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে বাস্তবায়ন করলে মুদ্রাস্ফীতির কারণে বেতন বৃদ্ধির সুফল অনেকটাই কমে যাবে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, দীর্ঘ ১১ বছর পর যদি আবার কয়েক ধাপে পে স্কেল কার্যকর করা হয় তাহলে কর্মচারীরা বাস্তব কোনো উপকার পাবেন না, কারণ এর মধ্যে দ্রব্যমূল্য আরও বাড়বে। সংগঠনের সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন, তাই দ্রুততম সময়ের মধ্যে ২ ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা জরুরি। তাদের প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা কার্যকর করা যেতে পারে। সরকারি কর্মচারীদের আশা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। তাদের দাবি, এটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার কিছুটা স্বস্তি ফিরে পাবে। ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। অপরদিকে ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখা শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। বৃহস্পতিবার সকালে শহরের গোয়ালচমট এলাকার জাহানারা আজিজ ম্যানশনের নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন, পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এরপর ফরিদপুর সদর উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবলু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এটিএম জাফর হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম.এ. হালিম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর হলেও ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমবে। এখন আর বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কাজের জন্য শিক্ষার্থীদের গাজীপুরে যেতে হবে না। এতে সময় ও অর্থ দুই সাশ্রয় হবে। তারা এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হবে। বক্তারা আরও বলেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তবে গত ১৭ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল, যার ফলে শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা বলেন, এতদিন ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো শাখা না থাকায় কলেজগুলোকে নানা জটিলতার সম্মুখীন হতে হতো। নতুন আঞ্চলিক কেন্দ্র চালু হওয়ায় ফরিদপুর সহ আশেপাশের ৫ জেলার কলেজ ও শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান পাবেন। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক শাখা হিসেবে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই কেন্দ্র চালুর মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে নানা কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি খেলাধুলা, সাহিত্য, কারিগরি শিক্ষা ও একাডেমিক কার্যক্রমেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা ফরিদপুরের শিক্ষা উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় একটি করে লাইব্রেরি স্থাপন প্রয়োজন। একই সঙ্গে যুব সমাজকে খেলাধুলামুখী করতে খেলার মাঠ তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়। তারা বলেন, নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে উপযুক্ত সুযোগ সৃষ্টি করা গেলে দেশের তরুণরা শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনে সক্ষম হবে। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী উন্নয়ন কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা।
এবং সব শেষে থাকছে পুশব্যাক ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশব্যাক বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা নিয়ে শীর্ষ পর্যায় থেকে যেসব মন্তব্য এসেছে সেই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে অবস্থিত অবৈধ বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টিকে বিবেচনায় নিয়েই এসব মন্তব্য দেখা উচিত। একই সঙ্গে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি তিস্তা নিয়ে দুই দেশের মধ্যে নদী সংক্রান্ত দ্বিপাক্ষিক কাঠামোগুলো অনুসরণ করার কথা বলা হয়েছে। পুশব্যাক নিয়ে প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গত কয়েকদিনে এই ধরনের মন্তব্য তারা লক্ষ্য করেছেন। তবে মূল বিষয় হল ভারতে অবস্থিত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন। এই প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। জয়সওয়াল জানান, বর্তমানে বাংলাদেশ সরকারের কাছে নাগরিকত্ব যাচাইয়ের 2860টিরও বেশি মামলা ঝুলে রয়েছে। এর মধ্যে অনেক আবেদন 5 বছরের বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো সহজ ও শৃঙ্খলিতভাবে করা সম্ভব হবে। এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ সীমান্তে সম্ভাব্য পুশব্যাক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর এমন কোনো ঘটনা ঘটবে বলে তিনি আশা করেন না। তবে সীমান্ত পরিস্থিতির দিকে নজর রাখতে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানও এই বিষয়ে মন্তব্য করেন। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর যদি সীমান্তে পুশ ইন বা জোরপূর্বক লোক ঢোকানোর ঘটনা ঘটে তাহলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনে। দলটি অভিযোগ করে, তৃণমূল কংগ্রেস সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশে প্রশ্রয় দিচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। এদিকে তিস্তা নদীর পানি বণ্টন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি এবং এসব নদী সংক্রান্ত সব ধরনের ইস্যু নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের মধ্যে সুসংগঠিত দ্বিপাক্ষিক কাঠামো রয়েছে। বৃহস্পতিবার তিনি জানান, পানি বণ্টন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক এইসব যৌথ প্রক্রিয়াগুলো নিয়মিত বৈঠকের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তবে তিস্তা চুক্তি নিয়ে নতুন কোনো অগ্রগতি বা নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।